হাই এভরিওয়ান আজকে যে চ্যাপ্টারটা করাবো গ্রাফ এক্সারসাইজ নাম্বার 18। তো এই চ্যাপ্টারের যে প্রথম অংশটা মানে আমি এর আগের ভিডিও দেখিয়েছিলাম যে বেসিক অন গ্রাফ বলে যে ভিডিওটা, হোপফুলি তোরা ভালো লেগেছিল, তোরা বুঝতে পেরেছিলিস। তো আজকে এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা, তো যদি তোরা ওই ভিডিও কেউ না দেখে থাকিস তাহলে প্লিজ এখনই যা গিয়ে ওই বেসিক অন গ্রাফ বলে যে ভিডিওটা আমার আছে ওটা ভালো করে একবার দেখে নে। ওটা পয়েন্ট কি করে প্লেস করতে শিখিয়েছিলাম, ওইটা যদি না দেখিস তাহলে কিন্তু আজকে চ্যাপ্টারটা তোরা অনেকটাই বুঝতে পারবি না। তো হোপফুলি তোরা ভালো লাগবে। আমি বোর্ড ওয়ার্ক করে দেখাচ্ছি, আমি করবো এবং সাথে তোদেরও করাবো, খুব এনজয় করবি। চ্যাপ্টার নাম্বার 18 এই গ্রাফ সম্বন্ধে যখন আমি যে আগের যে ক্লাসটাতে গ্রাফ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছিলাম, গ্রাফ সম্বন্ধে বেসিক ক্লাস নিয়েছিলাম, আশা করি তোরা মনে করতে পারছিস। তোদের মধ্যে যদি কেউ এরকম থাকিস যে আমার এই আগের গ্রাফের বেসিক ক্লাসটা মিস করে গেছিস, তাহলে তোরা এই ভিডিও থেকে ব্যাক করে গিয়ে আমার গ্রাফের উপর বেসিক ক্লাসের যে ভিডিওটা আছে চ্যানেলটাতে সেটা দেখে নিতে পারিস একবার। নয়তো এই চ্যাপ্টারটা বুঝতে আজকে বেশ অসুবিধা হবে, কারণ এটা হচ্ছে এই চ্যাপ্টারটার সেকেন্ড ক্লাস, সেকেন্ড পার্ট, যার এই ভিডিওটা আমি দিচ্ছি। তো তুই যদি ওই ভিডিওটা না জানিস, আমার প্রথম ভিডিওটা, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা সম্বন্ধে আজকে এখন এই মুহূর্তে বুঝতে পারবি না। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো আমি এখানে দেখ এই যে পয়েন্টগুলো আছে দুইয়ের দাগের অঙ্কগুলোতে 1,0, 0,5, 2,1, এই যে পয়েন্টগুলোকে প্লেস করতে বলছে, আমি অলরেডি তোদের আগের দিনের ক্লাসে এই খাতাটা আশা করি মনে করতে পারছি, সেই খাতাতে আমি দেখিয়ে দিয়েছিলাম, পয়েন্টগুলো প্লেস করানো শিখিয়ে দিয়েছিলাম। কিন্তু হ্যাঁ, আমি তোদের একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে গিয়ে ক্লাস 9-এও যেটা কাজে লাগে সেই জন্য আমি মাইনাস দিয়ে অনেক অ্যাপ্লাই করে দিয়েছিলাম। কিন্তু তুই ঘটনাচক্রে তুই যখন দেখবি এখানেতে দুইয়ের দাগের অঙ্কগুলো কোথাও কোনো মাইনাস সাইন দেখতে পাচ্ছিস না। তাহলে এই ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, আমি তোদের আগের দিন বলেছিলাম যে এই গ্রাফের যে এই চারটে যে ঘর হচ্ছে তোদের ভাষায়, যেটাকে আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় অ্যান্ড চতুর্থ পাদ। সেক্ষেত্রে এই কোয়াড্রেন্টগুলোর প্রত্যেকটা চিহ্ন থাকে, আমি আগের দিন বলেছিলাম। এই ঘরটা মানে প্রথম কোয়াড্রেন্ট যেটা, ফার্স্ট কোয়াড্রেন্ট যেটা, প্রথম পাদ যেটা, তার চিহ্ন হচ্ছে প্লাস কমা প্লাস, মানে এক্স এর মানটাও প্লাসে আছে, ওয়াই এর মানটাও প্লাসে আছে, ভুজটাও প্লাস, কোটিটাও প্লাস, অ্যাবস্ক্রিসাটাও প্লাসে আছে, ওডি নেটটাও প্লাসে আছে। এখানে ক্ষেত্রে কি অ্যাবস্ক্রিসাটা মাইনাসে আছে, মানে ভুজ মানে এক্স এর মান মাইনাসে আছে, কোটি মানে ওডিনেটটা মানে ওয়াই এর মানটা প্লাসে আছে। এরকম করে প্রত্যেকটা নির্দিষ্ট চিহ্ন আছে। তৃতীয় পাদ যেটা, থার্ড কোয়াড্রেন্ট যেটা, তার দেখ মাইনাস মাইনাস, মানে এক্স এর ভ্যালুটা হচ্ছে মাইনাস, ওয়াই এর ভ্যালুটা মাইনাস থাকলে তখন দেখ এই -30,20, -10,8 জাতীয় পয়েন্টগুলো, বিন্দুগুলো সব এই থার্ড কোয়াড্রেন্টে বসবে। তো প্রত্যেক কটা কোয়াড্রেন্টে চিহ্ন আছে। এখন আজকে যেহেতু এই যে এক্সারসাইজ 18, তাতে আমার কীরকম, এটা একটা কাইন্ড অফ স্ট্যাটিস্টিক্স কিন্তু গ্রাফের সংমিশ্রণ, মানে লেখচিত্র এবং স্ট্যাটিস্টিক্সকে একটা সংমিশ্রণ, যেটা আমরা পরবর্তী ক্লাসে ক্লাস 9 এবং ক্লাস 10-এও পাবো। তাই খুব ভালো করে শেখো। দেখো এক্ষেত্রে যে ঘটনাগুলো রয়েছে, সময়, দূরত্ব, ব্যাগের সংখ্যা, ব্যাগের দাম, বইয়ের সংখ্যা, বইয়ের দাম, ওভার মানে বল করার যে ওভার হয় না, ফার্স্ট ওভার, সেকেন্ড ওভার, দ্য ওভারের শেষে রান সংখ্যা, মানে ক্রিকেট খেলাতে যে ওভারের কথা বলা হচ্ছে। তাহলে এই জাতীয় জিনিসপত্রগুলো কোথাও কি নেগেটিভ হয়? বুঝলি না। সময়, আমার -5 ঘন্টা সময় লেগেছে, ইজ দ্যাট রিয়েলি পসিবল? নো। তো সেক্ষেত্রে মাইনাস সাইনটা আসে না। মনে কর আমি -3টে ব্যাগ কিনে নিয়ে এসেছি, ইজ দ্যাট রিয়েলি পসিবল? নো। সেই কারণে মাইনাস সাইনটা আসে না। তার মানে আমি আজকে যে বাস্তব উদাহরণগুলো দেখছি, যে রিয়েল ফ্যাক্টরসগুলো দেখছি, মানে এই ক্ষেত্রে দ্যাট মাইনাস ক্যানট বি টেকেন, মাইনাস চিহ্নগুলো নেওয়া যাবে না বা আসে না, অ্যাপ্লাই হয় না। সেই কারণে আমার তথ্যটাও প্লাসে আছে, তার যে তলার এই জাতীয় সংখ্যাগুলো, দূরত্ব, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা। এই পরিসংখ্যাগুলো দেখ প্লাসেই থাকবে। পেন্সিলের দাম কখনো নেগেটিভ থাকতে পারে? দূরত্ব, ডিস্টেন্স ক্যানট বি নেগেটিভ। তো ব্যাগের দাম, বইয়ের দাম, ওভারের রানের সংখ্যা, দে ক্যানট বি নেগেটিভ। তো আমি তার মানে বুঝলাম যে ওপরটাও প্লাস, নিচেটাও প্লাস, তার মানে এক্স, ওপরেরটা তো এক্স এর ভ্যালু বলা হয়, ওয়াই একে তলারটাকে ওয়াই এর ভ্যালু বলা হয়, এটাকে বলা হয় তথ্য বা ডেটা, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এটা সাবজেক্ট বলা হয়, এলিমেন্ট বলা হয়, অনেক রকম ভাষা আছে। ক্লাস 9-এ বিস্তারিত আলোচনা করব। এটা ক্লাস 8-এ আপাতত শুধু এটুকু জানো যে প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে যে 2, এটা মানে কি বুঝিস? প্রথম যে 2 ঘন্টা তাতে গেছে 40 কিলোমিটার, পরবর্তী 4 ঘন্টা গেছে 80 কিলোমিটার,
পরবর্তী 6 ঘন্টায় গেছে 120 কিলোমিটার, 8 ঘন্টায় গেছে 160 কিলোমিটার। ব্যাগের সংখ্যা, একটা ব্যাগ যদি কিনিস তার দাম 50 টাকা, দুটো ব্যাগ কিনলে 100 টাকা, তিনটে কিনলে 150, চারটে কিনলে 200 টাকা। তো এইরকম ডেটাগুলো দেওয়া আছে এখানে। ব্যাগের সংখ্যা বা প্রথমেরটাকে বলা হচ্ছে এক্স এর ভ্যালু, ব্যাগের দাম সেকেন্ডটাকে বলা হচ্ছে ওয়াই এর ভ্যালু। প্রথমটা ছিল এলিমেন্ট বা সাবজেক্ট, তারপরটা ছিল ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা। তো এই এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু এইগুলো ইজ অল অ্যাবাউট দ্য স্থানাঙ্কস বা আমার কোঅর্ডিনেটস বা স্থানাঙ্ক কাকে বলে? সি 4,5, 30,20, 20,-50, 30,-20, -30,-20, দিস অল আর দ্য কোঅর্ডিনেটস। এরা সবাই হচ্ছে স্থানাঙ্ক। বাট আমি যে উদাহরণগুলো দেখলাম সেখানে কোনো মাইনাস সাইন দেখলাম না, কারণ এগুলো সব বাস্তব উদাহরণ, বাস্তব চেহারায় আমরা দেখতে পাই আমাদের আশেপাশে অলওয়েজ। তার মানে দুটোই প্লাস, এক্স এর ভ্যালুটাও প্লাস, ওয়াই এর ভ্যালুটাও প্লাস। তার মানে এই ক্ষেত্রে এই এক্স এর ভ্যালু প্লাস আর ওয়াই এর ভ্যালু প্লাস কিন্তু এই ফার্স্ট কোঅর্ডিনেট বা প্রথম পাদেই অবস্থান করছে। তার মানে আজকে যে চ্যাপ্টারটা করছি সেই চ্যাপ্টারে না তো সেকেন্ড কোঅর্ডিনেট, না থার্ড, না ফোর্থ কোঅর্ডিনেটের কোনো জায়গা আছে, শুধুমাত্র ফার্স্ট কোঅর্ডিনেটের জায়গায় আছে। কেন? কারণ ফার্স্ট কোঅর্ডিনেটেরই সাইনটা তোরা দেখতে পাচ্ছিস প্লাস কমা প্লাস, প্রথম পাদের চিহ্নই হচ্ছে প্লাস কমা প্লাস, আর এখানেও প্লাস কমা প্লাসই দেখতে পাচ্ছি। তার মানে এবার তুই বলছিস কোঅর্ডিনেটস বা বিন্দু কোথা থেকে পাচ্ছেন? দেখ 2,40 মানে 2 ঘন্টায় যায় 40 কিলোমিটার। এই স্থানাঙ্কটা এক্স কমা ওয়াই চেহারাটা কী ঘরে দেবো? 2,40। এইটা কী ঘরে দেবো? 4,80। আচ্ছা, এখানে একটা ব্যাগের দাম 50 টাকা, দুটো ব্যাগের দাম 100 টাকা, তিনটে ব্যাগের দাম 150 টাকা। তাহলে সেই হিসাবে এই প্রথম এই স্থানাঙ্কটা কত? এই স্থানাঙ্কটা এটা হচ্ছে 1,50। এই টাইপের 1,50। আচ্ছা 2,100, 2,100, 3,150, 3,150, 4,200, 4,200 এই জাতীয় স্থানাঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে প্রত্যেক কটা ঘরে কতগুলো স্থানাঙ্ক মনে পড়ছে? আগের দিন বলেছিলাম, আগের দিনের ভিডিওতে, কোনো একটা বিন্দুর যে অ্যাড্রেস, তার যে ঠিকানা, সেটাকেই স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট বলে ডাকা হয়। তাহলে এই যে 1,50, 2,100, 3,150, these all are the coordinates, and that coordinates is nothing but the address of that point, বিন্দুগুলোর স্থানাঙ্ক। তাহলে প্রত্যেকটা অঙ্কে খেয়াল কর, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে করে প্রত্যেকটা অঙ্কে 4টে করে বিন্দু বা 4টে করে স্থানাঙ্ক তোকে দিয়ে দিয়েছে বা কোঅর্ডিনেটস তোকে দিয়ে দিয়েছে। নাও হোয়াট ইউ হ্যাভ টু ডু, তোকে যেটা করতে হবে, এই বিন্দুগুলো তোর এই গ্রাফ পেপারটা যেটা আছে তাতে প্লট করতে হবে। তোদের মনে পড়ছে আগের দিন তোদের গ্রাফ পেপারে এই বিন্দু প্লট করা প্র্যাকটিস করিয়েছিলাম, জাস্ট এই কারণেই যাতে তোরা আজকের চ্যাপ্টারটা করতে পারিস বা বুঝতে পারিস। যদি আগের দিনে তোরা এই চ্যাপ্টারে নিজের হাতে প্লট না করে থাকিস তাহলে আজকে ক্লাসটা করতে তোদের বেশ অসুবিধা হবে, যদি করে থাকিস তাহলে তোর বুঝতে সুবিধা হবে। নাও এই অঙ্কটাতে যেটা তখন বলছিলাম, সব কটা বিন্দুর ক্ষেত্রে স্থানাঙ্কগুলো যেহেতু অলওয়েজ পজিটিভে আছে প্রত্যেক কটা, তার মানে আমি শুধু ফার্স্ট কোঅর্ডিনেট বা প্রথম পাদ নিয়ে অবস্থান করব বা নিয়ে কাজ করব না। আমাকে বল, এই সেকেন্ড, থার্ড, ফোর্থ কোঅর্ডিনেটে কি কোনো দরকার আছে? নেই তো। তাহলে আমি এক্ষেত্রে অক্ষরটা এরকম আর এরকম নিয়ে করব না, আমি শুধুমাত্র এই অংশটা দেখাবো, মানে এই ফার্স্ট কোঅর্ডিনেটটা দেখাবো। তাই এর পরবর্তী সমস্ত অঙ্কেতে আমি এইভাবে লাইন টানবো। এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস অ্যান্ড এই হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এই হলো আমার এক্স অ্যাক্সিস, এই হলো আমার ওয়াই অ্যাক্সিস। মানে এ পাশে যে সেকেন্ড কোঅর্ডিনেট, নিচে যে ফোর্থ কোঅর্ডিনেট, এ পাশে যে থার্ড কোঅর্ডিনেট আছে, এদের কোনো প্রয়োজন নেই। আমি শুধু ফার্স্ট কোঅর্ডিনেট, মানে এই যে অংশটা, এই অংশটাই, এইটুকু অংশ, শুধু এইটুকু অংশটাই এখন পুরো গ্রাফ পেপার জুড়ে আছে। ঠিক আছে, কারণ আমার বাস্তব সংখ্যা নিয়ে কাজ, সেখানে কোনো নেগেটিভের কোনো জায়গা নেই। এখানে কিছু লেখা দেখতে পাচ্ছিস, এইগুলোকে বলা হয় স্কেল। এই স্কেলের সম্বন্ধে তোরা এক্ষুনি পরিচিত হবি, এখন মাথা ঘামাস না, আমি এক্ষুনি তোদের এই স্কেল সম্বন্ধে ব্যাখ্যা করছি। তো দেখা যাক, আমি তাহলে একদম তোদের হাতে কলমে দেখাই গ্রাফ পেপারে। আমি প্রথমে তোদের এই 6-এর অঙ্কটা করব। কেমন? 6-এর অঙ্কটা করার আগে আমাকে গ্রাফ পেপারে ওই অক্ষ দুটোকে তো টানতে হবে। তোরা কিন্তু পুরো ব্যাপারটাই পেন্সিল এবং স্কেল দিয়ে করছিস, আমি তোদের বোঝার স্বার্থে, যাতে তোরা এই ভিডিওতে ভালো করে দেখতে পাস, সেই কারণে আমি তোদের এখানে একটু পেন ব্যবহার করছি বিভিন্ন কালারের। দেখ, আমাকে একটা ওয়াই অ্যাক্সিস
আর একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অক্ষ, একটা এক্স অক্ষ টানতে হবে। আমি আর এরম করে টানবো না, তাহলে এইটুকু জায়গা পাবো, আমাকে তো অনেক বেশি জায়গা প্রয়োজন হবে। আর যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট নেই কাজ, তাহলে কি দরকার সেকেন্ড থার্ড ফোর্থ কোয়াড্রেন্ট রেখে? তাই কোথা থেকে টানবো? তোরা গ্রাফ পেপারটা আশা করি দেখতে পাচ্ছিস। তোদের গ্রাফ পেপারের চেহারা হচ্ছে, দেখ, দেখতে পাচ্ছিস এই যে বক্সগুলো আছে এইখানে, দেখ অনেক রকম বক্স দেখতে পাবি। একটা এরকম বক্স, একটা এরকম বক্স। এবার এই বক্সগুলোকে অ্যাকচুয়ালি কিন্তু স্কোয়ার বা বর্গক্ষেত্র, তাহলে এটা একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র করতে করতে সব থেকে ছোট বর্গক্ষেত্র কিন্তু এইটা। আমি তোদের যদি এই গ্রাফ পেপারটা দেখাই, সব থেকে ছোট বর্গক্ষেত্র খেয়াল কর, এইটা, এইটা হচ্ছে দ্য স্মলেস্ট স্কোয়ার। স্মলেস্ট স্কোয়ার, এটাকে ইউনিট ধরে এগোতে হয়। এই সব থেকে ছোট বর্গক্ষেত্রের যে একটি বাহু, এই যে একটি বাহু, এই একটি বাহু নিয়ে আমাকে এগোতে হয়, মনে থাকবে, পরে এক্সপ্লেন করছি বিষয়টা আমি। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাকে একটা ওয়াই অ্যাক্সিস, একটা এক্স অ্যাক্সিস ড্র করতে হবে। স্কেলটা বসাবি, খুব কেয়ারফুল থাকিস ডি লাইনিং যেন না হয়ে যায়। ডি লাইনিং মানে কি বলতো, এই যে আমি আগের দিন তোদের ভিডিওতে বলেছিলাম, মনে আছে? এই দেখ ওয়াই অ্যাক্সিসটা লাইন থেকে একটু সরে গেছে, এইটাকে বলে ডি লাইনিং। এই ডি লাইনিং হলে কিন্তু তোদের নাম্বার উইল বি ডিডাক্টেড। এটা কিন্তু খবরদার যেন না হয়, কেমন? তাই লাইন টানার সময় তোমরা কিন্তু প্রচণ্ড কেয়ারফুল থাকবে। চলো, এই দেখো আমি খুব ভালো করে প্রথমে স্কেলটা বসিয়ে 2-3 বার চেক করে নিলাম, নিয়ে এই ঘর থেকে, এই যে একটা ঘর ছেড়ে আর ওপাশ থেকে একটা ঘর ছেড়ে শুরু করছি। এখানে লেখাটা পড়লো না যে বড়, ও আচ্ছা, ওখানে একটা উঁচু নিচু আছে, এইটা আছে। এই হলো আমার ছোট্ট করে সুন্দর করে ওয়াই অ্যাক্সিস দিলাম। তীরটা ভালো করে দেখ, তীরটা কীভাবে দিয়েছি, একদম রাম রাবণের যুদ্ধের মতো করে বড় করে বল্লম টাইপের তীর দিবি না, বলে রাখলাম। আচ্ছা, এবার এই অ্যাক্সিসটা টানছি আমি, এক্স অ্যাক্সিস, যেটা ভূমির সাথে সমান্তরাল করে বা হরাইজন্টালি যেটা হয়, আর যেটা ভার্টিক্যালি দাঁড়িয়ে থাকে, উল্লম্বভাবে থাকে, সেটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস। সুন্দর করে একটা ছোট্ট করে তীর, ওকে। আর এই যে পয়েন্টটা, এটা হচ্ছে আমার মূল বিন্দু বা ও। কোনটা বলতো? এইটা, এইটা হচ্ছে এইটা, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস অ্যান্ড এই হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে? তাহলে শুধুমাত্র এই পোর্শনটাই আমি এখন এখানে আঁকলাম, ক্লিয়ার? তো এবার এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাই নাম দিলাম এক্স। এটা হলো ওয়াই অ্যাক্সিস, তাই নাম দিলাম ওয়াই। আচ্ছা, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হয়ে গেছে। নাও কোঅর্ডিনেটস বা পয়েন্ট কোথায়? তোরা বলছিস কোঅর্ডিনেটস বা পয়েন্টের অস্তিত্ব কোথায়? সি, 3টি পেন্সিলের দাম 6 টাকা, তাহলে 3,6, কোঅর্ডিনেট হচ্ছে 3,6। তাহলে এখানে প্রথমে এই চারটে এখানে ড্র করতে হয় তোকে, সেটা আমি করে দেখাচ্ছি, লিখছি। প্রথম বিন্দুটা কত? 3,6। তারপরে বিন্দুটা কত হয় বল? 5,10। তারপরে বিন্দুটা 7,14। তারপরে বিন্দুটা 8,16। তো এই বিন্দুগুলো আছে, ঠিক আছে? চল, এই বিন্দুগুলো এবার আমাকে প্লেস করতে হবে। ওয়েল, 3,6, এই 0, ঠিক আছে? একটু 3,6 চেক কর। এই যদি 0 হয়, এখান থেকে যদি আসে, এই হলো 1, 2, 3। ভালো করে খেয়াল কর, এখান থেকে এগিয়ে 1, 2, 3 হলো 3,6। কিরকম হবে দেখ, 1, এখানে 3, তো প্রথম পাটা ফেলবো বলেছিলাম 1, প্রথম পা ফেলছি 1। তাহলে এখান থেকে যখন ফার্স্ট পা ফেললাম 1, 2, 3, 4, 5 অ্যান্ড 6। এই 6-এর ঠিক কর্নারে একটা পুটকি দিলাম, দিয়ে এই করলাম, ঠিক আছে? সেটা বলে আমি তোদের রেড ইঙ্ক দিয়ে দেখাচ্ছি। এবার আমি বলেছিলাম যে তুই যেখানে যেখানে পা ফেলে হাঁটবি, তোকে ওই লক্ষ্মী ঠাকুরের পায়ের ছাপের মতো করে তোকে আলপনা দিতে হবে না। তুই এখানে পুটকিগুলো দিবি না, একদম ফাইনাল যেখানে গিয়ে রিচ করছিস। তুই কি, তোকে পার্সেলটা দিলে, আমি আগের দিন পার্সেল দিয়ে বুঝিয়েছিলাম, মনে পড়ছে আশা করি। তো পার্সেল দিলে তুই কি পার্সেলটা ড্রপ করতে 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 যাস?
তা তো নয়, তুই এক্স্যাক্টলি অ্যাড্রেস যেটা সেখানে গিয়ে পার্সেল ড্রপ করবি, রাইট? তো এখান থেকে দেখ 1 2 3, দেন 1 1 2 3 4 5 and 6, এই হলো আমার 3,6, এটা হচ্ছে আমার 3,6, ছোট্ট করে লিখবো 3,6, এরকম ছোট করে লিখছি আমি। দেন তারপরটা দেখ 5,10 আছে, 5,10, চলো এখান থেকে আছে, হ্যাঁ 1 2 3 4 5। একটু বলি, এই অঙ্কটা কিন্তু পরবর্তী অঙ্কেতে স্কেল দিয়ে করাবো, আপাতত যেহেতু প্রথম অঙ্কটা শেখাচ্ছি তাই একদম সহজ করে দেখাচ্ছি। এই অঙ্কটাই একটু পরেই আমি, তোরাই নিজেরা করবি, স্কেল দিয়ে বোঝাবো, ঠিক আছে? ধৈর্য ধরিস তাহলে। তাহলে 5,10, সি 1 2 3 4 5 and 10। দেখ এখান থেকে অ্যাকচুয়ালি এই যে চওড়া যে মোটা কালির দাগগুলো, এগুলো হচ্ছে 10, অপেক্ষাকৃত হালকা কালির দাগগুলো এগুলোকে বলা হয় 5-এর ঘর। তো এখান থেকে দেখ একদম 10 বলতে আমি এখানে বোঝাবো, দেখবি দেখ 5 ছিল, 1 2 3 4 5 6 7 8 9 and 10, রাইট? তাহলে এই পয়েন্টে একটা ফুটকি দিলাম, এখানে একটা আমি গোল করলাম, লিখলাম 5,10। দেন নেক্সট হচ্ছে 7,14, 7,14, চলো 1 2 3 4 5, এই হালকা লাইনটা হচ্ছে 5-এর ঘর, তাই জাম্প করে এখানে 5 আসতেই পারি, 6 7 14 বলতে একদম জাম্প করে এখানে 10-এ গেলাম, এই মোটা ঘরগুলো 10 করে, তাহলে এইখান থেকে ডিরেক্টলি 10-এ গেলাম, দেন 14 বলতে এখানে গেলাম। তোরা কিন্তু এইভাবে নাও করতে পারিস, তোরা প্রথম করলে ভুল করে ফেলবি। গোলটা কইটুকু দিচ্ছি খেয়াল কর, তোরা ফুটকি দিয়ে এত বড় রাজভোগ পাকাবি সেটা যেন না হয়, সুন্দর করে এইটুকু সাইজে এরকমই সাইজের গোলটা পাকাবি। তাহলে সেটা হলো আমার 7,14, ছোট্ট ছোট্ট করে লিখবি, আর লেখাটা কিন্তু ভূমির সাথে সমান্তরাল হয়, যেন হরাইজন্টালি হয়। দেন আছে 8,16, 8,16, চল কাউন্ট কর, 1 2 3 4 5 6 7 8 16 আসছে, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 15 and 16, ঠিক আছে? এই হলো আমার 8,16। না ওরা বলেছে এটা লেখচিত্র রৈখিক কিনা চেক করতে বলছে, এই লিনিয়ার কিনা চেক করতে বলছে। লিনিয়ার কিনা মানে কি, এই যতগুলো বিন্দু বসিয়েছি মূল বিন্দুর সঙ্গে সেই বিন্দুগুলো সমরেখ বা কোলিনিয়ার কিনা চেক করতে হবে। তো চেক করা যাক, আমি স্কেল বসালাম, বিন্দুগুলো গা দিয়ে দেখলাম ঠিক তাই, সব কটা বিন্দু কিন্তু আমার ঠিক স্কেল বরাবর যাচ্ছে, দেখতে পাচ্ছিস তোরা, সব কটা বিন্দু আমার স্কেল বরাবর যাচ্ছে, লিনিয়ার হয়েছে, তাই এটাকে আমাকে লিনিয়ার দেখাতে হবে। তাই আমি কি করলাম, এই পেন নিলাম, একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করবি, একটা বিন্দু যেন ছিটকে বাইরে না চলে যায়। যদি লিনিয়ার হয়, নন লিনিয়ারও হতে পারে, তখন বিন্দু যে সবকটা এই সরলরেখার উপরই অবস্থান করবে এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু নন লিনিয়ার হতেই পারে। কিন্তু যদি লিনিয়ার হয় তা সত্ত্বেও তুই এমন লাইন টানলি যে একটা বিন্দু বাইরে পড়ে রইলো, তাহলে তার কিন্তু মনোরঞ্জন করতে হবে সেক্ষেত্রে। তো এই হলো ঘটনা। তখন আমি বললাম হ্যাঁ বিন্দুগুলি সব মানে সমরেখ বা রৈখিক। তো এই যে ব্যাপারটা, একটা কথা বলি, এই ডেটাগুলো দেওয়া ছিল, এই ডেটাগুলো থেকে সেগুলো এখানে প্লেস করলাম, সেগুলো প্লেস করার পর দেখলাম যে পুরো এত বড় একটা গ্রাফ পেপার তার এইটুকু জায়গার মধ্যে কাজ শেষ হয়ে গেছে। এটা কি যথেষ্ট? এটা কি ভালো? ভালো নয় তো, দেখতে ভালো লাগছে না তো। এতখানি জায়গা এখানে কি বাড়ি ঘরদর করবি তুই? এতখানি জায়গা ফাঁকা করে কি হবে? আমাকে তো ভরতে হবে। বলি, গ্রাফ পেপার ব্যবহার করার নিয়ম অ্যাকচুয়ালি বলা ঠিক নয়, বাট তুই যদি টিচারকে ইমপ্রেস করতে চাস, যদি এক্সামিনারকে ইমপ্রেস করতে চাস, তুই যদি বোঝাতে চাস যে হ্যাঁ তুই পড়াশোনা করা একটা স্টুডেন্ট, ছেলে বা মেয়ে পড়াশোনা করিস তুই, সেক্ষেত্রে তোকে একটা পুরো গ্রাফ পেপারে অ্যাটলিস্ট 75% to 80% অকুপাই করাতে হবে। মানে তুই যে ডেটাগুলো তথ্যগুলো ধরাবি সেগুলো যেন তোর খাতায় 75% বা 80% ধরে ভর্তি হয়। কারণ তুই বলছিস এই তো বিন্দু দিয়েছে, সেইগুলো এখানে বসালাম, এইটুকু জায়গার মধ্যে কাজ শেষ হয়ে গেল, আমি কি করতে পারি? সেই আমি কি করতে পারিস, তুই কি করতে পারিস, সেটা আমি তোদের এক্ষুনি শেখাবো। আগে আমি তোদের এটা মানে সিম্পল ওয়েতে করাচ্ছি। এটা স্কেল শব্দটা বলছি, এটা 1:1 স্কেলের গল্প। পরে বলছি স্কেল সম্বন্ধে বিস্তারিত আলোচনায় খানিকক্ষণের মধ্যেই দেবো।
তো তোরা এখন যেটা করবি সেটা আমি এখানে লেখাগুলো লিখিয়ে দিচ্ছি, লেখাগুলো লিখে তোদের ছবিও তুলে পাঠিয়ে দিচ্ছি। তোরা এক্স্যাক্টলি একই রকমভাবে 10-এর যে অঙ্কটা আছে দেখাই, 10-এর যে অঙ্কটা আছে এই অঙ্কটা করবি। দাঁড়া, এখন এই অঙ্কটা কি কি লিখতে হবে বাকি আছে সেটা বলছি। এই যে বিন্দুগুলো বসানোর পর তোকে কিছু লেখা লিখতে হবে, ঠিক আছে? সেই লেখাগুলো কি লেখা, এই যে আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ লম্ব দুটি পরস্পর লম্ব দুটি অক্ষর অঙ্কন করা হলো, এই বিন্দুগুলি বসিয়ে ছক কাগজে বসানো হলো এবং এবি একটি সরলরেখা দ্বারা বিন্দুগুলি যোগ করে সরলরেখা পেলাম, অর্থাৎ সরলরেখা পেয়েছি, সেই কারণে বলতে পারবো এই একটি রৈখিক লেখচিত্র। লেখাগুলো আমি এখানে লিখে দিচ্ছি, এই জিনিসটা এখন এখানে লিখতে হবে। তো কি লিখবো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর লম্ব দুটি অক্ষ অঙ্কন করা হলো। X axis and y axis are drawn perpendicularly. X axis and y axis are drawn perpendicularly. এটা লিখতে হবে। নেক্সট হচ্ছে 3,6 5,10 7,14 8,16 বিন্দুগুলি স্থাপন করা হলো, ঠিক আছে? প্লেস দ্য পয়েন্টস 3,6, প্লেসড দ্য পয়েন্টস 3,6 5,10 7,14 and 8,16 and 8,16 এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহু 1 একক, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহু সমান একক নেওয়া হলো। টেকিং ওয়ান, অ্যাকচুয়ালি এখানে আমি সংখ্যাটা লিখিনি, এখানে একটি বাহু সমান 1 একক হবে। এখানে আমার একটা পেন্সিলের প্রয়োজন আছে, আমি জানি না পেন্সিল পাবো কি পাবো না, পেন্সিল পাচ্ছি না, ঠিক আছে লিখিয়ে দিই। যেহেতু এটা 1:1 স্কেল করেছিলাম, এটা 1, একটি বাহু সমান 1 একক, একটি বাহু সমান 1 একক, এটা যেহেতু 1:1 স্কেল করেছিলাম। তো যাই হোক, তো এক্সটি বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহু সমান 1 একক। টেকিং ওয়ান সাইড of the smallest square as one unit on x-axis, taking one side of the smallest square as one unit on y-axis. এই কথাটা লিখতে হবে, এটা হচ্ছে স্কেল বোঝায়, রাইট? আচ্ছা, এরপরে যেটা হবে, সেই বিন্দুগুলো স্থাপন করে একটা সরলরেখা অঙ্কন করেছি, এটাকে ও এ নাম দিলাম, ঠিক আছে? বিন্দুগুলি ও এ, লেখচিত্র ও এ লেখচিত্র দ্বারা বিন্দুগুলি ও এ লেখচিত্র দ্বারা যুক্ত করা হলো, বিন্দুগুলি ও এ লেখচিত্র দ্বারা যুক্ত করা হলো। কানেক্টিং দোজ পয়েন্টস বাই ও এ গ্রাফ, যেহেতু লেখচিত্র দ্বারা যুক্ত করা গেছে, যদি না যেত তাহলে লিখতাম যে বিন্দুগুলি কোনো লেখচিত্র দ্বারা যুক্ত করা যায়নি, তাই উহা রৈখিক লেখচিত্র নয়। তোকে জিজ্ঞাসা করবে যে সরলরেখাটি মানে তোকে বিন্দু স্থাপন করার পর রৈখিক কি রৈখিক নয়, তাকে জিজ্ঞেস করবে লেখচিত্রটি রৈখিক কি রৈখিক নয়, এবং যেহেতু লেখচিত্রটা বিন্দু আমি সরলরেখা দ্বারা যুক্ত করতে পেরেছি, তাই আমাকে লিখতে হবে সুতরাং অর্থাৎ তথ্যগুলি
তথ্যগুলি মানে যেগুলো ডেটাগুলো দেওয়া ছিল, এই ডেটাগুলো দেওয়া ছিল, তো এই তথ্যগুলো দেওয়া ছিল, 3টির দাম 6 টাকা, 5টির দাম 10 টাকা, এইগুলোকে বলে তথ্য বা ডেটা, দোজ ডেটা। তো এখানে দেখ, সুতরাং তথ্যগুলি রৈখিক, তথ্যগুলি রৈখিক বা লেখচিত্রটি রৈখিক। So that graph is linear or those data will be linear. এই হলো আমার ফাইনাল জিনিস। আর এখানে একটা ওই যে তথ্যগুলো দেওয়া ছিল যেমন বক্স করে, মানে এই যে বক্সটা, সেই বক্সটা এখানে কপি করতে হয়। এই প্রথমে এই কাজটা মূলত করবি, তারপর স্টিল যদি তোর হাতে সময় যথেষ্ট থাকে তখন কিন্তু তুই এই বক্সটা করবি, কারণ বক্সটা যদি না করিস তোর নাম্বার উইল নট বি ডিডাক্টেড, কিন্তু বক্সটা তোকে করতে হবে, সেটা অপশনাল। আর এই যে লেখাটা লিখেছিস এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, এই সেম লেখাটাকে এই গ্রাফ পেপারের এইখানটায় ছোট ছোট করে লিখতে হবে, এটাকে বলা হয় স্কেল। পরবর্তী সময় আরও বোঝাবো। এইখানে এই পুরো জিনিসটা কপি করতে হবে, ঠিক আছে? তো আমি তোর এক্ষুনি এটা ছবি দিচ্ছি, ছবি তুলে পাঠাচ্ছি, তোরা প্রথমে এইটা করবি খাতায় কলমে। এটা করার পর যখন মিলে যাবে পুরো এটার সঙ্গে হুবহু করবি, করার পর তোরা 10-এর অঙ্কটা করবি, ঠিক আছে? এই ডেটা দিয়েই করবি, তোরা দেখবি এইটুকু ছোট্ট একটা চেহারাই পাবি, ঠিক আছে? তারপরে আমি স্কেল বোঝাবো, এনলার্জ স্কেল বসাবো, কি করে একটা গ্রাফ পেপারের এতটা জায়গা ফাঁকা না রেখে 75% to 80% কি করে অকুপাই করতে হয় সেটা আমি বোঝাবো, দখলদারি শেখাবো, ঠিক আছে? চল শুরু কর। ওয়েল এভরিওয়ান, যারা যারা 10-এর অঙ্কটা করেছিস তাদের একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম হয়েছে? তোরা এই আগের অঙ্কটার মতো করে এই লেখচিত্রটা কানেক্ট করতে পারিসনি, তাই তো? ইয়েস, এক্স্যাক্টলি, এটা রৈখিক নয়, কারণ এখানে 7-এর এইটা 24 দেওয়া আছে, এটা যদি 28 হতো, রান সংখ্যাটা তার 28 হতো, তাহলে এটা রৈখিক হতো, মানে এটাকে লিনিয়ার হতো। লিনিয়ার হবে না। তো যারা পারিস স্টিল পয়েন্টগুলো প্লেস করতে, তারা দেখে নে, যারা পেরেছে তারা একটু চোখ বুলিয়ে নে, তোদেরই ভালো হবে। দেখ, প্রথমে আছে 1,4। আমি এখন এটা 1:1 স্কেল নিচ্ছি, কি করে পরে বড় করে ঘরটা ফিল আপ করতে হবে সেটা ঠিক এর পরের অঙ্কতেই বোঝাবো। আমি তোদের আগে হাতটা একটু সরগড় করিয়ে নিচ্ছি। 1:4, সরি 1,4 এই বিন্দুটা কি করে এখানে প্লেস করব। এই দেখ, সি 1 1 2 3 4 গোল পাকিয়েছি, গায়ে লিখলাম 1,4, এতটাই ছোট করে লিখবি। তারপরে আছে 3,12, 1 2 3, দেন উপরে উঠবো 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই হলো, এই রে এটা কি করলাম, এই হলো ফুটকি। এই ছোট্ট করে সুন্দর করে গোল পাকাবি, গায়ে লিখবি 3,12। তারপরটা আছে 5,20, 1 থেকে 5 এই মাঝে মোটা লাইনটা, অপেক্ষাকৃত যে ঠিক লাইনটা বা মোটা লাইনটা আছে 5, আর 20 মানে 10 20। তাহলে এই হলো আমার 5,20, ঠিক আছে? তারপরটা 7,24, এই 7 20 অ্যান্ড 24 হচ্ছে এই ঘরটা। এইটার জন্যই আমার ব্যাপারটা বিগড়লো, এইটার জন্যই আমার রৈখিক হলো না। 7 নম্বর ওভারে একটা 4 মারলেই আমার এটা রৈখিক হয়ে যেত, বিরাট কোহলি আউট হয়ে গেছে। তো দেখ, এই যুক্ত করলাম, 3টে জয়েন্ট যদিও বা হচ্ছে 4 নাম্বার বিন্দুটা কিন্তু সরলরেখার ওপর অবস্থান করছে না, দ্যাট আউট অফ দ্যাট স্ট্রেট লাইন হয়েছে, রাইট? তাহলে সেই জন্য এখানে যে লেখাটা লিখতে হবে, আমি একটা কমন ফরম্যাট লিখে রেখেছি যাতে প্রত্যেক কটা অঙ্কে কাজে লাগাতে পারি। এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান 1 একক নিয়েছি, টেকিং ওয়ান সাইড অফ, এখানে বেঙ্গলিতে লেখা হয়নি, ইংলিশে, ওয়ান সাইড of the smallest square as 1 unit on x-axis and এখানে y-axis করেছি। এই পয়েন্টগুলো বসিয়েছি, বিন্দুগুলো স্থাপন করা হয়েছে, পয়েন্টস আর প্লেসড, 1,4 3,12 5,20 and 7,24 পয়েন্টস আর প্লেস। আচ্ছা, আগের অঙ্কটাতে আমি এই লেখাটা একটু আগে পরে করে ফেলেছিলাম, আগে বিন্দুগুলো স্থাপন করিয়েছিলাম, তারপরে স্কেল দিয়েছিলাম। তোরা কিন্তু আগে এই লেখাটা লিখবি, আগে স্কেলটা লিখবি, এটা স্কেল বলা হয়, আগে স্কেলটা লিখবি, তারপরে বিন্দুগুলো স্থাপন করা হলো কথাটা লিখবি। এখানে দেখ, ও এই লেখচিত্র দ্বারা যুক্ত করা যায় না,
those points cannot be connected by the OA graph, so the graph is not linear. সেই জন্য লেখচিত্রটি রৈখিক নয়। দেখতে পেয়েছিস? ইন দিস কেস, এই ক্ষেত্রে ঘটনাটা ঘটেছে, ঠিক আছে? সব ক্ষেত্রে হবে না, তো এই ক্ষেত্রে ঘটনাটা ঘটেছে। তো একটু তুলে নে। আচ্ছা, হ্যাঁ, মন দিয়ে শোন। আগের অঙ্কটাতে এই লেখাটা প্রত্যেকটা অঙ্কে লিখতে হবে। এদিকে তুই এক্স অক্ষ বরাবর দেখ, 3টে পেন্সিলের দাম 6 টাকা। প্রথমটা এক্স এর মান ধরেছিলিস, তারপরটা ওয়াই এর মান ধরেছিলিস। এক্স এর মান 3, সেটা কি ছিল? পেন্সিলের সংখ্যা। তো দেখ, এই হচ্ছে এক্স অ্যাক্সিস, তাই পেন্সিলের সংখ্যা লিখবি স্কেল পেন্সিল দিয়ে। গ্রাফে কোনো জিনিস হাত দিয়ে হবে না, যা কিছু হবে স্কেল পেন্সিল দিয়ে। পেন ছোঁয়াবে না, কোনো এই পাতাটায় কোথাও পেন থাকবে না। স্কেল পেন্সিল দিয়ে এরকম স্ট্রেট লাইন টেনে ছোট্ট করে সুন্দর করে তীর দেবে, যদিও আমার এই তীরটা বাজি দেখতে হয়ে গেছে। আর এপাশে ওয়াই এর মানটা কি ছিল? দেখ, পেন্সিলের দাম 6, 10, 14, 16, এইগুলো কি ছিল? পেন্সিলের দাম 3,6। ওয়াই এর মান 5,10। ওয়াই এর মান, তাহলে ওয়াই এর মানগুলো হচ্ছে পেন্সিলের দাম, দ্যাট কস্ট অফ দোজ পেন্সিলস। তাহলে সেটা হচ্ছে কস্ট অফ দ্য পেন্সিল। এটা লিখবি, লিখে এরকম একটা স্ট্রেট লাইন টানবি। সেই স্ট্রেট লাইনটা পারলেই গ্রাফ লাইন বরাবরই টানিস, তারপর ছোট্ট করে দিয়ে দিবি। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা ভুলে যাবে না, মনে থাকবে। পুরো এই জিনিসটা দরকার। আমি ছবি পোস্ট করছি। এটার ক্ষেত্রে তাহলে এখানে কি হবে? এক্ষেত্রে হবে ওভার, আর এক্ষেত্রে হবে রান। দেখ, এই স্কেল বসালাম, একদম ঠিক গ্রাফের লাইন বরাবরই লাইন টানবি। প্রেজেন্টেশন কিন্তু খুব বড় ম্যাটার করে গ্রাফের ক্ষেত্রে। এবং ওভারটাতেও ঠিক একদম গ্রাফের লাইন বরাবর আমি টানলাম, ছোট্ট করে সুন্দর করে তীর, এইভাবে তীর দিতে হবে। এটাকে এক্স অ্যাক্সিস লিখতে হবে, এবার গুলিয়ে দিবি, ডিপ হয়ে যাবে। তাহলে ও ওয়াই অ্যাক্সিস, কোনো পেন ছোবে না, শুধু পেন্সিল। এখানে অবশ্যই স্কেল লিখতে হবে। এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান 1 একক। ইংলিশ ভার্সন এই যে এখানে লিখে দিয়েছি। হ্যাঁ, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহু সমান 1 একক। এটা মূল বিন্দু ও দিতে ভুলবে না, ঠিক আছে? এটা ও এ সরলরেখা লিখলাম। এই হলো ঘটনা, ঠিক আছে? চলো, নাও আমি এই দুটো অঙ্কই একটা, ধর এই অঙ্কটা আমি 1/6 যে অঙ্কটা, এটাকে স্কেল দিয়ে করাচ্ছি। স্কেল মানে কি? আমি বলেছিলাম যে এই পুরো গ্রাফ পেপারটা যতটা অংশ মানে আমি অকুপাই করতে পারি বা দখল করতে পারি, সেটা কি করে হবে সেটা শেখাচ্ছি। তো তোরা আগে এইটা ছবিটা তুলে নে, তারপরে আমি 6 অঙ্কটা দেখাচ্ছি। তোদের যেটা বলছিলাম যে এনলার্জ স্কেল কি করে করাবো, আমি এই 6 অঙ্কটাই, মানে প্রথম যে অঙ্কটা পড়িয়েছিলাম 6 অঙ্কটা, যেটা কিনা এরকম দেখতে হয়েছিল, এই অঙ্কটাই এনলার্জ স্কেলে দেখাচ্ছি আমি। দেখ, 3,6 কি করে এনলার্জ স্কেল তৈরি করতে সেটা ভালো করে শেখ। 3, 6, 5, 10, 7, 14, 8, 16। আমি প্রথমে স্কেলটা এনলার্জ করছি, পরে এরকম অঙ্ক আছে এটাকে স্কেলটাকে মিনিমাইজ করতে হয়, ঠিক আছে? এরকম অঙ্ক আছে, এমন তথ্য দেওয়া আছে যে এই ঘরেই বসবে না। মনে কর এই ঘরে তুই যদি এখান থেকে শুরু করিস ওয়াই অ্যাক্সিস বরাবর ফ্রিকোয়েন্সিটা, মানে ওয়াই এর ভ্যালুটা, মানে ধর এই তলাগুলো তো ওয়াই এর ভ্যালু হচ্ছে, এটা ওয়াই এর ভ্যালু হচ্ছে, এইটা ওয়াই এর ভ্যালু হচ্ছে। বোঝো 50, 100, 150, 200। বোঝো 50, 75, 125, 200। 200 কি তুই আদৌ এখানে বসে উঠতে পারবি? এখান থেকে তুই কাউন্ট করা শুরু করিস, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 120 অব্দি যায়। এটা 120 অব্দি যায়, তাহলে 200 তো বসাতে পারবো না। তাহলে সেক্ষেত্রে এটাকে মিনিমাইজ করতে হয় স্কেলটাকে, সেটাকে বাধ্যবাধকতা। এইখানে যেমন তোর সৌন্দর্য রক্ষা করার জন্য তুই স্কেলটাকে এনলার্জ স্কেল করছিস যাতে গ্রাফ খাতা জুড়ে হয়, বাট সেক্ষেত্রে তুই বাধ্য যে স্কেলটাকে মিনিমাইজ করবি সো দ্যাট তোকে গ্রাফটা তুই ধরাতে পারিস। তো এইটা হচ্ছে বাধ্যবাধকতার মধ্যে পড়ছে। এখন এই যে 3,6, 5,10, 7,14, 8,16, এটাকে কি করে আমি এনলার্জ স্কেলের মধ্যে ফেলবো? দেখ, এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড় সংখ্যা 8, এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড় সংখ্যা 16। তো এই 8, 16, এক্স অ্যাক্সিস কোনটা? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এখানে কতগুলো ঘর আছে দেখ, 10, 20,
30 40 50 60 70 80 90। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর তুই এদিকে 90 অবধি এগোতে পারিস, আর ওয়াই অ্যাক্সিস বরাবর 10 20 30 40 50 60 70 80 90 100 100 120। তো এই 110 120 120 অবধি উঠতে পারছি ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এক্স অ্যাক্সিস বরাবর 90 অবধি যেতে পারছি। তাহলে এক্স অ্যাক্সিসের এই ঘরগুলোকে বাড়িয়ে আমি 90 অবধি নিয়ে যেতে পারি, ওয়াই অ্যাক্সিসের এই সংখ্যাগুলোকে বাড়িয়ে আমি 120 অবধিও নিয়ে যেতে পারি। এখন আমি কাকে কি ধরবো? আমি মনে করলাম এক্ষেত্রে মানে ওকে এনলার্জ করাতে হবে। তো এই এনলার্জ করাটাকে স্কেল ধরাটাকে এনলার্জ স্কেল বলা হয়, এবং সেক্ষেত্রে একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর আসে, মানে একটা ফ্যাক্টর এক্স অ্যাক্সিসে একটা ফ্যাক্টর আসে, ওয়াই অ্যাক্সিসে একটা ফ্যাক্টর আসে। আমি 8 আছে, আমি মোটামুটি একটা এক্স অ্যাক্সিস বরাবর 8-এর একটা এই এক্স অ্যাক্সিসের যে সংখ্যাগুলো 3 5 7 8 সব থেকে বড় সংখ্যার দিকে তাকাতে হয়। আর 8টাকে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি 40 হয়, তাহলে এক্স অ্যাক্সিস তো 90টা ঘর আছে, তাহলে আমি 40 অবধি আসতেই পারি, হ্যাঁ কি না? 8টাকে যদি 7 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 56 হয়, 90 অবধি আসতেই পারি আমি। 8টাকে যদি 9 দিয়ে মাল্টিপ্লাই করি 72 হয়, আসতেই পারি। 8টাকে যদি আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 80 হয়, আসতেই পারি। তাহলে আমি 8-এর ক্ষেত্রে এই এক্স অ্যাক্সিস বরাবর মাল্টিপ্লাইং ফ্যাক্টর 10 ধরে নিলাম, অনেকটা সুন্দর করে দখল হবে। 10 ধরে নিলাম, মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা 10 ধরছি 8-এর ক্ষেত্রে, মানে এক্স এর ক্ষেত্রে। ওয়াই এর ক্ষেত্রে সব থেকে বড় সংখ্যা কত? 16। তো যদি 16টাকে ধরাতে পারি তাহলে বাকি সবাই তো ধরেই যাবে। এখন 16টাকে ধরাবো কার মধ্যে? ওয়াই এর কতগুলো ঘর আছে? 120টা ঘর আছে, তাহলে ওয়াইটাকে 120-র মধ্যে রাখলেই চলবে। তো আমি ওয়াই এর ক্ষেত্রে মনে কর মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা 5 ধরছি, 5। এক্স এর ক্ষেত্রে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা 10 ধরছি, ওয়াই এর ক্ষেত্রে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 5 ধরছি। তাহলে দেখ 16-র জন্য মাল্টিপ্লাইং ফ্যাক্টর 5 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? 14-র জন্য, 10-এর জন্য, 6-এর জন্য, 30 50 70 80, 80 অবধি ম্যাক্সিমাম। আমার ম্যাক্সিমাম তো যেতে পারি 120 অবধি, তো 80 ফেয়ার এনাফ, সুন্দর করে ধরে যাবে অনেকটা জুড়ে। আর এখানে 10 ধরেছি মাল্টিপ্লাইং ফ্যাক্টর, তাহলে 8-এর জন্য যাব 80, এটা যাব 70, 5-এর জন্য 50, 3-এর জন্য 30। তুই যদি এখনো বুঝতে না পারিস তাহলে আমি বলি, সি আমি 3 গুনবো না, আমি এবার 30 গুনবো। আমি 6 গুনবো না, আমি এবার 30 গুনবো। ঠিক আছে, 3-এর জন্য 30 গুনছি, 6-এর জন্যও 30 গুনছি। তাহলে এবার দেখ এখানে আমি প্লেস করছি মাল্টিপ্লাইং ফ্যাক্টরগুলো অ্যাপ্লাই করে, এনলার্জ করে। তাহলে আমার এখন কিন্তু 3,6 বসাবো না, আমি কিন্তু আর 3,6 বসাচ্ছি না, আমি বসাবো 30,30। আমি কিন্তু আর 5,10 বসাবো না, আমি বসাবো 50,50। আমি কিন্তু 7,14 বসাবো না, আমি বসাবো 70,70। ওয়েল চেক কর, 3,6-এর জায়গায় 30,30 বসাচ্ছি, এনলার্জ করছি। তো এনলার্জ করে 30,30। ওয়েল সি 30,30, তাহলে 10 20 30, 30,30, 10 20 30। তাহলে এই হলো আমার সেই বিন্দু। কোন বিন্দু? এই হলো আমার কোন বিন্দু? 3,6 বিন্দু। 3,6টা 30,30 হয়ে গেছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর অ্যাপ্লাই করার ফলে, এনলার্জ স্কেল অ্যাপ্লাই করার ফলে 30,30। তাহলে এর গায়ে তাহলে কত লিখবো? তুই ভাবছিস 30,30, না, এর গায়ে লিখবো 3,6। তোকে যে তথ্য দিয়েছে তুই শুধুমাত্র সেই তথ্যই লিখতে পারিস। তুই যেটা মনে মনে বার করে মাল্টিপ্লাইং ফ্যাক্টর অ্যাপ্লাই করে বসাচ্ছিস সেটা লিখতে পারিস না। ক্লাস 9-এও মনে রাখবি এই কথাটা। শুধু 3,6, শুধু 5,10, 7,14 এগুলোই লিখতে পারিস। তুই বলছিস আমি তাহলে এটা কি করে 3,6 লিখবো? চোখের সামনে দেখতে পাচ্ছি 30,30, আপনি বলছেন কিনা 3,6 লিখতে? আমি বলবো হ্যাঁ তুই লেখ, কিন্তু তুই তাহলে কি কোনোই মাল্টিপ্লাইং ফ্যাক্টর, এনলার্জ স্কেল কোনোই ম্যাটার করছে না? ডেফিনেটলি ম্যাটার করবে। কোথায় ম্যাটার করবে? সেটা ম্যাটার করবে এখানে। কি লেখা হচ্ছিল কিছুক্ষণ আগে? এখানে একটা কি লেখা হচ্ছিল? রিপ্লাই কর সবাই, দেখি কি লেখা হচ্ছিল। স্কেল লেখা হচ্ছিল, এখানে আমার স্কেল লেখা হচ্ছিল। সেই স্কেলেতে উল্লেখ করব আমি এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরের গল্প, স্কেলে উল্লেখ করব। তাহলে স্কেল যখন করাবো তখনই আমি উল্লেখ করবো মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা। লেখার সময় কিন্তু লিখবো বইয়ের তথ্যটাই, যে ডেটা বইতে দিয়েছে। সো আমি লিখলাম এখানে 3,6, ক্লিয়ার? ওয়েল তারপরটা দেখ 50,50, 50,50 বসাই। 10 20 30 40 50, 10 20 30 40, 50।
বাট লিখবো কিন্তু 5,10, লিখবো কিন্তু 5,10। এক্ষেত্রে 70,70, 10, 20, 30, 40, 50, 60, 70 and 70 হচ্ছে 10, 20, 30, 40, 50, 60, 70। লিখবো কিন্তু আমি 7,14, আর ওটাই 80,80 হয়েছে, 80 এইটা আর 80 হচ্ছে এইটা। লিখবো কিন্তু 8,16। ঠিক আছে, চল এবার চেক করে দেখা যাক তারা রৈখিক কি রৈখিক নয়। আগেরটা যেমন রৈখিক হয়েছিল এটাও রৈখিকই হতে বাধ্য, যদি না হয় তাহলে তুমি ভুল করেছো কোথাও, অবশ্যই রৈখিক এটা হবে। রৈখিক হয়েছে। ও এ দেখ 6 অঙ্কটা আগে ছিল এইটুকু, 6 অঙ্কটা এখন হয়ে গেল এইটুকু, পুরো গ্রাফ পেপার জুড়ে আছে। ঠিক আছে, মনে থাকবে এখানে পয়েন্টসগুলো কোনটা লিখবে, বইয়ের পয়েন্টসগুলো লিখবে। তাহলে স্কেল বা ফ্যাক্টরটা কোথায় হবে সেটা এখানে যাবে। সেই স্কেল বা ফ্যাক্টরটা আমি এখানে কি লিখছি, এই দেখ, খুব মন দিয়ে দেখ, খুব মন দিয়ে। এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের তুই মাল্টিপ্লাইং ফ্যাক্টর 10 ধরেছিলিস, মানে একটার জন্য যাবি 10, 2 থাকলে যাবি 20, 3 থাকলে 30, 8 ছিল তাই 80 গেছিলাম, 8 × 10। তাহলে এর একটা ঘর মানে কিন্তু তোর 10টা ঘর, তোর 10টা ঘর মানে তোর বর্গক্ষেত্রটা, আর এর একটা ঘর মানে এর দেওয়া তথ্যটা। তাহলে আমি কি লিখবো, যে আমি লিখবো এক্স অক্ষ বরাবর একটি, মানে এক্স অক্ষ বরাবর একটি মানে 10টি ঘর, মানে 10টি বর্গক্ষেত্রের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে 10টি বাহু সমান 1 একক। তাই 8 এককের জন্য 80 গেছি, 1 এককের জন্য 10 যেতাম, 2 এককের জন্য 20 যেতাম, 3 এককের জন্য 30 গেছি, 5 এককের জন্য 50 গেছি। তাহলে 1 এককের জন্য কি করে বার করবি, 3 এককের জন্য 30 গেছিস তো, তাহলে 1 এককের জন্য কত ভাগ করে বার করবি। 3 এককের জন্য 30 গেছিস, তাহলে 1 এককের জন্য কত ভাগ কর, কত হচ্ছে 10। তাহলে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 10টি বাহু সমান 1 একক। 1 এককের জন্য 10টি গেছিস, মনে থাকবে এনলার্জ স্কেল এইভাবে বার করতে হয়। 3টের জন্য 30, 5-এর জন্য 50, তাহলে 1-এর জন্য কত, এর 1-এর জন্য 10, তাহলে 1 একক, এটা 10টি ঘর, এগুলো তো ঘর, তোর ঘর তো। তুই এরকম করে করতে পারিস, পেন্সিল দিয়ে পরে ইরেজ করে দিবি, আমি যে রেড কালি দিয়ে করেছি এগুলো। ওয়েল, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের, তোরা নিজেরা ট্রাই কর তো। 16-র জন্য গেছি 80, তাহলে ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের কি লেখাটা এটা হবে, ভিডিও পজ কর, নিজে ক্যালকুলেট কর, বোঝার চেষ্টা কর, নিজে কমেন্ট ডাউন কর। প্রত্যেকে কমেন্ট ডাউন চাই, যদি না বুঝতে পারিস সেটাও লিখবি, আমি অমুক বলছি আমি বুঝতে পারিনি সেটাও লিখবি, বা যদি পারিস তাহলে কমেন্ট ডাউন করার চেষ্টা কর পজ করে। ওয়েল, তো দেখ 16-র জন্য 80, 14-র জন্য 70, 10-এর জন্য 50, 6-এর জন্য 30, তাহলে 1-এর জন্য, 6-এর জন্য যদি 30 হয়, 1-এর জন্য কত 5, রাইট? তাহলে 1 একক সমান 5টি বাহু, 1 একক সমান 5টি বাহু, 1 ইউনিট ইজ ইকুয়ালস টু 5 সাইডস, 1 ইউনিট ইজ ইকুয়ালস টু 5 সাইডস। তাহলে y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহু সমান 1 একক। এই হলো স্কেল, এখানে মেনশন করলাম। 30,30, 50,50 লিখেও কোথাও লিখিনি, ওদের সাথে অনৈতিক কাজ করলাম না। 3,6, 5,10, 7,14, 6, 8,16টাই লিখতে হবে বাধ্যবাধকতা, বিকজ তুমি গিভেন ডেটা ছাড়া অন্য কোনো কিছু লিখতে পারো না। তাহলে এইগুলো আমি ব্যাখ্যা করেছি এই লেখাটার মাধ্যমে, স্কেলের মাধ্যমে, মনে থাকবে। যদি বুঝতে পারো, এটা যদি বুঝতে পারো, তোমরা এখন 10-এর অঙ্কটাই, যেটা খানিকক্ষণ আগে তোমরা করেছিলে এই অঙ্কটা, সেই অঙ্কটাই তোমার নিজের মতো একটা স্কেল দিয়ে অ্যাপ্লাই করো। আমি একটু হিন্ট দিচ্ছি ছোট্ট করে, সেটা হচ্ছে দেখ কি করে করবি। এক্স অক্ষ সব থেকে বড় সংখ্যা কত 7,
ওয়াই অক্ষ সবচেয়ে বড় সংখ্যা তো 24, তাই না? তাহলে 7 and 24 নিয়ে তোর মাথা ব্যথা। তো 7টাকে ধরাতে হবে, এক্স অক্ষ বরাবর 90 আছে, তাহলে 7টাকে তুই কত অবধি নিয়ে যেতে পারিস তুই চিন্তা করে দেখ। 7 একটা এমন স্কেল ধরতে হবে যেন ধরে যায়। এবার তুই যদি 7টাকে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 20 ধরিস, তাহলে 7-এর জন্য তো যেতে হবে 140। এখন 140কে ধরাতে পারবি এক্স অ্যাক্সিসে? এই এক্স অ্যাক্সিসটা আছে 140, তো 10, 20, 30 করে 90 অবধি আছে, 90 অবধি আছে। তাহলে 90-এর মধ্যে রাখতে হবে এক্স অ্যাক্সিস, আর ওয়াই অ্যাক্সিসকে 120-র মধ্যে রাখতে হবে। তাহলে এখন 24 আছে, তাকে 120-র মধ্যে রাখতে গেলে তুই মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত রাখবি তুই চিন্তা করে দেখ। আর 7 আছে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত রাখবি তুই চিন্তা করে দেখ। মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা নে, সবকটা অক্ষর ওপরে ওপরে তুই মাল্টিপ্লাইং ফ্যাক্টরগুলো গুণ করে করে, যেটা হচ্ছে পেন্সিল দিয়ে লিখে নিজে প্লেস কর, করে মেলা। আমি বলবো না, তোরা নিজে ট্রাই কর, তারপর আমার সঙ্গে মেলাবি। চলো তোমরা আগে টুকে নাও এই অঙ্কটা, ছবি দিয়ে দিচ্ছি, তারপরে 10-এর অঙ্কটা করো, ঠিক আছে? 15 মিনিট সময় তো লাগবেই মিনিমাম। চলো চল 10-এর অঙ্কটা 10-এর অঙ্কটা এল্ডার স্কেল করে তোদের দেখিয়ে দিই। 10-এর অঙ্কটা আমি স্কেলটাকে এক্স অ্যাক্সিস যেটা আছে, এক্সের সংখ্যাগুলো 7 আছে, আমি 90 অবধি ধরাতে পারি। আমি 10 ধরলাম মাল্টিপ্লাইং ফ্যাক্টর, তাহলে 7কে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 70। তাহলে বাকিগুলো তো ইজিলি ধরেই যাবে, 70 তো ধরেই যাবে, 90-এর মধ্যে 70 ইজিলি ধরে যাবে, রাইট? আর যদি ওয়াই অ্যাক্সিসটা ভাবি, ওয়াই অ্যাক্সিস যেটা আছে সেটা কত আছে? ওয়াই অ্যাক্সিস বরাবর দেখ 24 আছে। এই যে 24 আছে, একে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি, যে 24টা যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 120 হয়। তাহলে 120 একদম সুন্দর করে এখানে গিয়ে শেষ হচ্ছে, পুরো একদম লাস্টে গিয়ে শেষ হচ্ছে 120 করলে, তাই তো? 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে 5 দিয়েই করছি, 4 দিয়েও করতে পারিস, অসুবিধা নেই। 4 দিয়ে করলে বরং ব্যাপারটা একটু ভেতর দিকে থাকবে, দেখতে সুন্দর লাগবে, বাট আমি 5 দিয়েই করছি। তোরা 4 দিয়ে করতে পারিস, কোনো অসুবিধা নেই, কেমন? তো চেক করা যাক। তাহলে আমি এখানে তোদের মাল্টিপ্লাইং ফ্যাক্টর 1, এই যে 1 আছে, 1,4 আছে, এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 10। আর 4টাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 20। 10, আমি এখানে পেন্সিল দিয়ে তোদের দেখাই, এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 20, 30, 50, 70, 10 দিয়ে মাল্টিপ্লাই করেছি। আর ওয়াই অ্যাক্সিসগুলোকে সব 5 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে 10,20 প্রথমে একটা, 10,20, চেক ইট আউট। 10,20, এইটা হলো আমার প্রথম পয়েন্ট। কত লিখবো? 10,20 না, লিখবো কিন্তু আমি 1,4। আমি যেটা বলছিলাম, বইতে যে তথ্য দেওয়া আছে তুমি সেটাই লিখতে পারো, অন্য কোনো কিছু লিখতে পারো না। মাল্টিপ্লাইং ফ্যাক্টর তুমি নিজে যা ক্যালকুলেট করছো, এটা তোমার ব্যক্তিগত জায়গা, তুমি শুধুমাত্র সেটা এই স্কেলের মাধ্যমে ব্যাখ্যা করতে পারো। বাট আদারওয়াইজ তোমার কিন্তু সব সময় বইতে যা যা তথ্য দেওয়া আছে তোমাকে সেটাই এক্সপ্রেস করতে হবে, অন্য কোনো কিছু না। তাহলে আমি লিখবো 1,4, তার গায়ে লিখবো 1,4, দেন 30,60 যাবো, বাট লিখবো 3,12, 30,60, 10, 20, 30, 10, 20, 30, 40, 50, 60 লিখলাম কিন্তু আমি 3,12, 3,12. Now the third one, 50,100, 50,100, 10, 20, 30, 40, 50, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100. তাহলে এই হলো আমার 50,100, বাট অ্যাকচুয়ালি কিন্তু 5,20, গায়ে লিখবো 5,20, রাইট? দ্যাট লাস্ট ওয়ান, দেখ তোর জন্য কত পরিশ্রম করছি। 70,120, 70,120, তো 10, 20, 30, 40, 50, 60, 70, 120, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110 and 120, একদম পুরো বাউন্ডারিতে সোজা। তুই মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 4ও নিতে পারতিস, কোনো অসুবিধা নেই, আমি 5 নিয়েছি। তা লিখবো কিন্তু 7,24,
দেন কানেক্ট করার চেষ্টা করি, যতগুলো বিন্দু বা যতগুলো পয়েন্ট কানেক্ট করতে পারা যায় ট্রাই করা যাক। যদি কেউ না যায় তাহলে আমার আর কি করা থাকতে পারে, তার তথ্যই সেরকম দেওয়া আছে যাতে সরল রৈখিক বা গ্রাফটা লিনিয়ার হচ্ছে না, তার জন্য আমি তো তাই নই বাবা। তো এইটা হচ্ছে, হ্যাঁ এবার ঠিক আছে না? একদম নিখুঁত করে করতে হবে কিন্তু। ওটা তো রেড না, ব্ল্যাক দিয়ে টানবো। তোমরা শুধু পেন্সিল অ্যাপ্লাই করবে, খবরদার পেন ছোবে না গ্রাফ পেপারেতে কোথাও। তীরটা কিন্তু ভদ্রভাবে দেবে, মাওবাদীদের মতো বড় করে বল্লম টানবে না, তীর ধনুক করবে না, সুন্দর করে ছোট্ট করে তীর দেবে। তো এটা হলো ও, এটার নাম দিলাম এ। দেখতেই পাচ্ছি এইটা স্ট্রেট লাইনের মধ্যে পড়ছে না, তাই এটা সরল রৈখিক নয়। সেম আগের লেখা, স্কেলটা শুধু পাল্টে যাবে। তো লেখাটা এইখানেতে রয়েছে। দেখ এক্ষেত্রে আমি এক্স অ্যাক্সিসে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 10 ধরেছিলাম, তাহলে একটা ঘরের জন্য 10, সরি একটা এককের জন্য 10 ঘর, একটা এককের জন্য 10 ঘর, 1 ইউনিটের জন্য 10 সাইডস, সেটাই এখানে লিখতে হবে। এই লেখাটা কোথায় লিখবো? এখানে লিখি, জায়গা উপরে এখানে যদি না থাকে তখন এখানে লিখতে পারিস বা নিচে লিখতে পারিস, এখানে জায়গা আছে তাই এখানে লিখছি, ঠিক আছে? তাহলে কি লিখবো? এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 10টি বাহু সমান 1 একক, তাই তো না? তাই তো রে, 10টি বাহু 1 একক, 1 ইউনিট 10 সাইডস, 1 একক 10টি বাহু, 3 একক 30টি বাহু, 5 একক এগুলো হচ্ছে একক, এগুলো হচ্ছে একক, আর এইগুলো হচ্ছে বাহু, বাইরে যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে বাহু। 5টির জন্য 50টি বাহু, তাহলে একটির জন্য কটা বাহু হবে? 10টি বাহু। এক্ষেত্রে দেখ 4টির জন্য 20টা যদি বাহু হয়, তাহলে একটির জন্য কত হবে? 4 এককের জন্য 20 বাহু, 4 ইউনিটের জন্য 20 সাইডস, তাহলে 1 ইউনিটের জন্য 5 সাইডস, তাহলে 5 সাইডস সমান 1 ইউনিট, 5টি বাহু সমান 1 একক, 5টি বাহু সমান 1 একক। তাহলে y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহু সমান 1 একক। এই হলো আমার এনলার্জ স্কেল, এই হলো আমার এনলার্জ স্কেল, ঠিক আছে? আজকে তোরা এনলার্জ স্কেলই কর। 6 আর 10এরটা দেখালাম, নর্মাল ভাবেও দেখিয়েছি, এনলার্জ স্কেল করেও দেখিয়েছি। 7, 8 যে অঙ্কগুলো আছে, 7, 8 বা 9, এই তিনটে অঙ্ক তোকে মিনিমাইজ স্কেলে বোঝাতে হবে। তো আগে এনলার্জ স্কেলটা তোরা হাত সরগর করে নে, ব্যাপারটা বুঝে নে স্কেল কি জিনিস, একটু প্র্যাকটিস করে নে, বাড়িতে আরও একবার 7, 6 আর 10 কর। দেন তোদের আমি 7, 8, 9 করাবো। আমি তোদের 3টে নতুন হোমওয়ার্ক দিচ্ছি, 3টে তোরা প্লেস করবি, এনলার্জ স্কেল করে প্লেস করবি। 3টে দিচ্ছি হোমওয়ার্ক। এই ভিডিওটার পরেতেই আমি ছবি দিচ্ছি এইটা ছবিটার জন্য, সেই ছবিটার পরে তোদের 3টে যে হোমওয়ার্ক থাকবে সেই 3টে হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওয়েট কর। ওয়েল, হোপফুলি তোদের ক্লাস ভালো লেগেছে এবং তোরা বুঝতে পেরেছিস, এবং যদি বুঝতে পারিস একটা লাইক দিয়ে যাস আর সবাই বন্ধুদের সঙ্গে শেয়ার করিস। যদি আমার এই ভিডিও কারোর কোনো কাজে আসে, প্রত্যেকবারই একই কথা বলি আমি, আমার ভিডিও একদম ওপেন করা আছে, আশা করি কারোর কোনো প্রবলেম হবে না। আমার স্টুডেন্ট কি আমার স্টুডেন্ট নয়, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট সবাই কিন্তু দেখতে পারে ভিডিও যদি কারোর কোনো কাজে আসে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।